আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আমাকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে এই মুহূর্তে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমি এটা কি বললাম। জামাত নেতা, জামাতের আমির, যে ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার কথা বলছি আমি। কেন এই কথাটা হঠাৎ বললাম সেটাও তো অনেকে চিন্তা করছেন। মৎস্য ভবনের সামনে জামাত একটা মানববন্ধন বা প্রতিবাদ সভা করেছিল। সেইখানে উনি কি বলেছিলেন আমি একটু একটা পত্রিকার রিপোর্টটা একটু পড়ে শোনাই আপনাদের, তাহলে তো আপনারা অনেক কিছু বুঝবেন। যে উনি বলেছেন, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে হুঁশিয়ারি দিতে চাই না, আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রশাসনের যে অবস্থা এবং ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন, নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন, আর যদি না হয় কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠস্বর রেকর্ড করা আছে, মিটিং এ তারা কি বক্তব্য দেন এই খবর আমাদের কাছে আছে। আমরা জনগণের কাছে, আপনাদের কাছে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই, আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই, যদি সময় মতো সমাধান না হয় তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে। শুনলেন, এটা প্রথম আলোর রিপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টারা যেখানে মিটিং করেন সেখান থেকে উপদেষ্টাদের এই বক্তব্য কারা রেকর্ড করেন, কারা এই জামাত নেতার কাছে পাঠান, জামাত নেতার কাছে ওই বক্তব্য আছে, আবার হুমকি ধমকিতে যেটা প্রকাশ করার, এটা তো একরকম রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের শামিল। তাহলে এই কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করার দায়ে বা প্রকাশ করার দায়ে তো আপনার জামাত নেতা এই যে তাহেরের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে, হইতে পারে না, এটা একদম পুরো পরিপূর্ণ প্রসিডিউর আছে যে ওনার রাষ্ট্রদ্রোহিতা মামলা হবে। কারণ এর আগে দেখেছিলেন যে আপনার নাহিদুল ইসলাম, সে বলেছিলেন যে কে কে দুর্নীতিগ্রস্ত বা কারা কারা সেফ এক্সিট চাচ্ছে তারা নাম প্রকাশ করবেন, সে কিন্তু তার কাছে রেকর্ডিং আছে এটা বলে নেই, সে আনা আছে। আচ্ছা, তার কাছে হয়তো কিছু থাকতে পারে, কারণ সে এক সময় আপনার এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ছিলেন, তার কিছু হয়তো লাইন ঘাট আছে, সে হয়তো কিছু তার সময়কার সে কিছু জানে এবং হয়তো টুকটাক কিছু একটা বের করতে পারছে ইদানিং এর ভিতরে, যেগুলো তার কাছে আছে। এরপরে আবার যে আপনার সার্জিস আলম বললেন যে ব্যাপক তাদের মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই, ওকে ওইটাও আমি মেনে নিলাম, রাজনৈতিক কথাবার্তা। তাহের নায়েবে আমির সুলতানাত উনিও বললেন, উনি তো একদম সরাসরি বললেন যে ওনার কাছে ভয়েস রেকর্ড আছে যা প্রকাশ করা যায়। তাহলে এখন কথা হচ্ছে যে কোন গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, কোন গোয়েন্দা সংস্থা ওনাদের কাছে এই ভয়েস রেকর্ড গুলো এই জায়গায় দিচ্ছে, কোথায়? তাহেরের কাছে দিচ্ছে। অথবা ওই উপদেষ্টাদের মিটিং এ এমন কোন উপদেষ্টা আছে, কে বা কারা আছে যারা ওই মিটিং এর সমস্ত ভয়েস রেকর্ড এনে রাজনৈতিক নেতাদের হাতে দিয়ে দিচ্ছে যে ওখানে কি হচ্ছে। এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রীয় গোপনীয়তা, যে উপদেষ্টারা বা মন্ত্রীরা যখন একটা মিটিং করে বা কোনো করে, বৈঠক করে, সেটার রেকর্ড নরমালি ফাঁস হওয়ার কথা না। ওখানে ওনার কি কথা হচ্ছে না, যতটুকু জনগণ জানার ততটুকু জানবে, বাকিটা পাবলিকলি আসলে প্রকাশ করা হয় না যে মিটিং এ কি হয়। যেন আমরা এর আগেও আপনার গত 54 বছর ধরে দেখেছি বিভিন্ন মিটিং এর এগুলো ফাঁস হয় না। তাহলে এখন হঠাৎ করে এটা কি হইলো? এই রেকর্ড, এই গোপন রেকর্ড কিভাবে ওনাদের হাতে আসলো? দেখেন, আওয়ামী লীগের আমলে যখন বিভিন্ন নেতাদের রেকর্ড ফাঁস হওয়া শুরু করছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় বিভিন্ন রেকর্ড, তখন কিন্তু এরাই আমাদেরকে কি বলতেছিল যে হ্যাঁ এই রেকর্ড ফাঁস হচ্ছে, এগুলো তো নোংরামির কাজ, অমুক কাজ, তমুক, অনেক কথা বলছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই আব্দুল্লাহ আল তাহেরের কাছে কারা এই রেকর্ড দিচ্ছে? এবং আব্দুল্লাহ আল তাহের উনি সরাসরি এই ধরনের ওপেন জনসভায় হুমকি দিচ্ছেন। উনি বলছেন যে সাবধানতা বাণী, কিন্তু এটা তো একরকম হুমকি যে আমার কাছে তোমার ভিডিও রেকর্ড আছে, তোমার ভয়েস রেকর্ড আছে, আমি যা বলবো এখন তাই শুনতে হবে, না হলে আমি প্রকাশ করে দেব। তার মানে কি? সেই রেকর্ডে এমন কি আছে? সেই রেকর্ডে দেশ বিক্রির কোন কোন চুক্তি আছে যেটার হুমকি দিয়ে এই মুহূর্তে আব্দুল্লাহ তাহের তাদের দিয়ে কাজ করা যায়? সৎ লোক সমস্ত জায়গায়, মানে জামাত তো আপনার পুরা প্রশাসনের যা যা খাওয়ার তা তো খাইছে, বাকি এখন যা আছে তাও মনে খাইতে চাইতেছে।
এই জিনিসগুলো খাইতে চাচ্ছে। এবং এইটার কারণেই আমার যদ্দূর মনে হয় যে ওনার এই বক্তব্য, তা না হইলে তো এই ধরনের বক্তব্য, আর এই ধরনের বক্তব্য দিয়া তো বর্তমান সরকার, যেহেতু বর্তমান সরকার আমরা সবাই জানি কারাপ্টেড, প্রচুর করাপশন করছে ওরা। গত 16 বছর না, গত 50 বছরে যে করাপশন হয় না, ওনারা 1 বছরে তার 100 গুণ বেশি করাপশন করেছে। সুতরাং ওনারা কি কি জানে, কি কি জিনিস জানে যে আব্দুল্লাহ তাহের এখন হুমকি দিতে পারে সরাসরি জনসমক্ষে যে আপনার ভিডিও আছে। সুতরাং এইসব কারণে কি এখন আব্দুল্লাহ তাহেরের বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহ মামলা হবে নাকি? কারণ যে শেখ হাসিনার একটা ভয়েস প্রকাশ করলে মামলা হয়, জয় বাংলা বললে মামলা হয়, দেশের পক্ষে আমরা কোনো কথা বললে আমাদের বিরুদ্ধে মামলা হয়। তাহলে আব্দুল্লাহ তাহের, জামাতের নায়েবে আমির, উনি যে কথা বললেন, এর জন্য কি রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে না? কারণ উনি তো রাষ্ট্রদ্রোহিতা করেছেন। ওনার বিরুদ্ধে নয়, যারা ওনার কাছে এই রেকর্ডগুলা পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, ডিজিএফআই কে ধরা উচিত এখন, বা ওই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সকলকে বাইধা আনা উচিত যে তোমরাই জানো যে কিভাবে এই কাহিনী হইল। এগুলো তো আনা উচিত না? কারণ এগুলা দেখলেই আমরা বুঝতে পারতাম যে আসলে কে কি করছে, বা আব্দুল্লাহ তাহেরের কাছে এমন কি ভয়েস রেকর্ড উপদেষ্টাদের আছে যেটা পাবলিকলি যাই না গেলে ওনাদের লুঙ্গি খুলা রাস্তায় নামাই দিবে। তবে কি আছে তা ওনারাও প্রকাশ করে নাই, আমরাও জানি না। এমনও হইতে পারে, আমার যেটা ধারণা, যে হয়তো কোনো দুর্নীতির সচিত্র প্রতিবেদন হয়তো ওনাদের কাছে আছে, কারো কাছ থেকে টাকা নিয়েছে, টাকা বিদেশে পাচার করছে, এমনও আছে। কারণ এই মুহূর্তে আমার কাছে যে খবর আছে, একটা খবর, সেটা হচ্ছে কানাডার বেগমপাড়া, মনে আছে? কানাডার বেগমপাড়াতে অলরেডি আপনার সার্জিস এবং নাহিদের বাড়ি কিনার সবকিছুই রেডি। ওখানেরই এক বড় ব্যবসায়ী, যিনি মাল্টি মিলিয়নিয়ার, যে কিনা এইসব হুন্ডির কাজ কারবার করে এবং ওখানে বাড়ি ঘরের দালালি করে, তার মাধ্যমে তারা বাড়ি কিনছে। এবং এটা হয়তো এই মুহূর্তে আমরা 100% না বলতে পারলেও হয়তো কিছুদিন পরে পুরোটাই প্রকাশ হয়ে যাবে। তবে এখন এটা চাউর হয়ে গেছে যে টাকা অলরেডি পৌঁছে গেছে, এখন বাড়ি কিনার ধান্দা চলতেছে। এবং তারা চাচ্ছে যে বাঙালি পাড়ার বাহিরে বাড়ি কিনা হোক, যাতে তারা ঘর বাড়ি থেকে বের হইতে পারে। সুতরাং এখন জানার বিষয়, কারা, আমার প্রশ্ন আমি বারবার করছি, কারা, কি কথা তাহেরের কাছে আছে, কি কথার কারণে তাহের এখন হুমকি দিচ্ছে, এটা জানার বিষয়। কারা তাহেরকে, জনাব মোহাম্মদ তাহের সাহেবকে কারা এই রেকর্ড হস্তান্তর করেছে, তাদের খুঁজে বের করুন, তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করুন। এটাই এখন আমিও চাই, এবং আমার মনে হয় বাংলাদেশের আপামর জনগণ শুনতে চায় যে কি রেকর্ড আছে আব্দুল্লাহ তাহের, আপনি প্রকাশ করুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ করুন, নাহিদ সার্জিস প্রকাশ করুন। দেখি, আপনারা তো বলছেন দেশটাকে সোনা বানাবেন, এটা সোনা বানিয়ে দিন। সুতরাং ভালো থাকবেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন এই মুহূর্তে যে সম্পর্ক, তা নিশ্চিতভাবেই ইতিহাসের সবথেকে তলানিতে থাকা সম্পর্ক। শুধু তাই নয়, একটি ভয়ঙ্কর জটিল সন্ধিক্ষণে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে। বাণিজ্য সীমান্তের বর্তমান ছবি, কূটনৈতিক সম্পর্ক, একটা অলিখিত অবরোধ বা তীব্র বাণিজ্যিক ও কূটনৈতিক চাপে এখন বাংলাদেশকে ফেলছে ভারত। কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা বিস্তারিত বলার দরকার পড়ে না, আপনারা জানেন। পরিস্থিতি যেন হঠাৎই ভীষণভাবে অবনতি হয়েছে। অবনতি এমন জায়গায় পৌঁছেছে যে বাতাসে ভাসছে এমন জল্পনা শুধু অর্থনৈতিক বা অবরোধ বা কূটনৈতিক বার্তা দেয়া নয়, ভারত হয়তো অন্য কিছু করতেও চলেছে। কিন্তু কেন পরিস্থিতি হঠাৎ এতটা খারাপ হয়ে গেল? এটা ঠিক যে ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার আগে থেকেই ভারত বিরোধিতাকে তার হাতিয়ার করে চলেছে, কিন্তু সেটা তো নতুন কথা নয়। সেই 2024-এর আগস্ট থেকেই তো এটা চলছে। তো এখন এমন কি হলো নতুন করে যে ভারত তার হাই কমিশন, ডেপুটি হাই কমিশনগুলোর কর্মচারীদের পরিবারদের সরিয়ে নিয়ে এলো,
কর্মী সংকোচন করছে, মানে যাকে বলে এখন একটা স্কেলিটন সার্ভিসের জায়গায় নিয়ে চলে যাচ্ছে ভারত তার হাই কমিশন এগুলো এবং ডেপুটি হাই কমিশনগুলোকে। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রকৌশলীদের তুলে নিয়ে এলো গোপনে, অথচ এই বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার কর্পোরেশন এদের মিলিত একটা চুক্তি অনুযায়ী মিলিত একটা বিদ্যুৎ কেন্দ্র। এটা কেন এরকম করলো ভারত? এমন কি হলো যে সেখানে তার কর্মচারীদের সংখ্যাও কমিয়ে নিয়ে আসছে? কি এমন হলো এটা? তারপরে শুধু তাই নয়, দেখুন খবর আমি গতকাল বলেছি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে যেটা ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার বোর্ডের তাদের মিলিত প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে প্রকৌশলীদের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারদের তুলে নিয়ে এলো হঠাৎ, কাউকে কিছু না জানিয়ে। সীমান্তে চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি তো আগেই তুঙ্গে উঠে আছে। বাংলাদেশের ওপর অর্থনৈতিক অবরোধ আরও কড়া করে তুলছে দিনকে দিন। খবর পাচ্ছি যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যদ্রব্য রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার রাস্তায় হাঁটছে ভারত। এই বাণিজ্য বন্ধ যেমন সরকারি তরফ থেকে করা হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে বেসরকারি ও বিজেপির দলীয় স্তরের চাপে। কিন্তু মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে, যখন নির্বাচন আর মাত্র কয়েকটা দিন দূরে, নতুন সরকার ক্ষমতায় আসার মুখে, তখন কয়েকটা দিন অপেক্ষা কেন করলো না ভারত? অপেক্ষা তো করতে পারতো যে বিএনপি আসুক ক্ষমতায়, কিংবা জামাত আসুক, কিংবা অন্য যে কেউ, কিংবা মিলিজুলি যেটাই হোক না কেন, সের জন্য তো অপেক্ষা করতে পারতো ভারত। এর উত্তরে যা বলার তা হলো যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন আদৌ নতুন সরকার গড়ার নির্বাচন কিন্তু নয়। এই নির্বাচন প্রায় পুরোটাই চোখে ধুলো দেওয়ার নির্বাচন। গণভোট নামে যে বস্তুটির পক্ষে ম্যান্ডেট জোগাড় করা এই নির্বাচনের মূল লক্ষ্য, সেটা হয়ে গেলেই নির্বাচনের বাকি অংশটা অর্থাৎ সংসদ গঠন মোটামুটি অর্থহীন হয়ে যাবে। কারণ যে পরিস্থিতিতে বাংলাদেশের সংবিধান বর্তমানে রয়েছে, সেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা সবথেকে বেশি, কিন্তু ওই গণভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরিত হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতি হয়ে যাবেন কে? স্বয়ং ইউনূস। সেটাই কিন্তু হচ্ছে ব্লু প্রিন্ট, এবং সেই ব্লু প্রিন্ট অনুযায়ী এই নির্বাচনটা হচ্ছে। জুলাই সনদের পক্ষে গণভোট পড়লে, অর্থাৎ হ্যাঁ ভোট যদি সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে জুলাই সনদ গৃহীত হয়ে যাবে। আর সেই সনদ অনুযায়ী দেশের সংবিধানে কতগুলো সংশোধন হবে জানেন? 80টারও বেশি সংশোধন হবে। 80 সংবিধান কোথায় গিয়ে দাঁড়াবে, কি পর্যায়ে থাকবে বুঝতে পারছেন? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার খোলনলচে পুরো পাল্টে যাবে। আর এই জুলাই সনদ গ্রহণ যে নির্বাচনের আগেই কেবলমাত্র ঘোষণার অপেক্ষা, সেটা বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। ব্যালট পেপার কেলেঙ্কারি এবং কিভাবে ভোট দখল করা হবে, কিভাবে জালিয়াতি করা হবে, সেই ব্যালট পেপার কেলেঙ্কারি যে কেবলমাত্র বিএনপি এবং অন্যান্য বিরোধীদের অভিযোগ মাত্র নয়, অভিযোগে যে যথেষ্ট সারবত্তা আছে, সেটা তো নির্বাচন কমিশন মোটামুটি মেনেই নিয়েছে। সুতরাং নির্বাচনের পর নতুন সরকারের অপেক্ষায় ভারত বসে থাকলে সেটা ফালতু দিন কাটানো হবে। তাছাড়া ইউনূস সরকারের মতো একটা অনির্বাচিত স্টপ গ্যাপ অন্তর্বর্তী সরকারের অতি সাম্প্রতিক কাজকর্ম দেখে আপনার কি মনে হচ্ছে যে এই সরকার নির্বাচনের পর নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যাওয়ার জন্য তৈরি? এরকম যদি আপনি ভেবে থাকেন, তাহলে একদম ভুল ভাবছেন।
ইউনূস সরকারের দুটি সিদ্ধান্ত, বহু সিদ্ধান্তের মধ্যে থেকে দুটি সিদ্ধান্ত যা গত 3-4 দিনে নেওয়া হয়েছে তার দিকে একবার আপনার নজর দিতে অনুরোধ করছি। প্রথম ঘটনাটি হলো ভারতের সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিক জোন IEZ এই চুক্তি বাতিলের ঘোষণা। 2015 সালে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর করা এই চুক্তিতে, ভারতের সাথে হওয়া এই চুক্তির আওতায় ছিল চট্টগ্রামের মিরসরাই এবং বাগেরহাটের মংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি, বিশেষ স্পেশাল ইন্ডিয়ান ইকোনমিক জোন। তবে 2026 সালের 26 জানুয়ারিতে বাংলাদেশের সরকার এই পরিকল্পনা থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে যেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার কথা ছিল, সেখানে এখন চীন ও পাকিস্তানের সহযোগিতায় একটি প্রতিরক্ষা শিল্প পার্ক বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, যা সামরিক সমস্ত সরঞ্জাম তৈরি করবে। গোলা বারুদের সংকটের কথা মাথায় রেখে নাকি বাংলাদেশ এখন নিজের সুরক্ষায় আত্মনির্ভরশীল হতে চায়। এখানে মূলত সামরিক সরঞ্জামের খুচরো যন্ত্রাংশ, কামানের গোলা, ট্যাঙ্ক, এক্সেল এবং বিভিন্ন ধরনের গোলা বারুদ তৈরির পরিকল্পনা করেছে ইউনূস সরকার। মিরসরাইয়ের এই প্রকল্পে পাকিস্তানের কারিগরি সহায়তা বা যৌথ বিনিয়োগ থাকছে। দ্বিতীয় ঘটনা বা ঘোষণাটা হলো বাংলাদেশ চীনের সাথে সামরিক ড্রোন তৈরির একটি চুক্তি সই করেছে। গত 27 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CETC ইন্টারন্যাশনালের মধ্যে ড্রোন তৈরির কারখানা ও প্রযুক্তি হস্তান্তরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বগুড়ায় একটি নতুন বিমান ঘাঁটিতে উন্নত মানের ড্রোন তৈরি ও সংযোজন কারখানা অ্যাসেম্বলি তৈরির কারখানা স্থাপন করা হবে। এখান থেকে কোন ধরনের ড্রোন তৈরি হবে? মূলত মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিওরেন্স বা মেল এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা VTOL ড্রোন তৈরি হবে। এই ড্রোনের সাথে মিল খুঁজে পাওয়া যায় ওই যে তুরস্কের বাইরাক্টারের। এই ড্রোনগুলো কেবল নজরদারি নয়, বরং আকাশপথে আক্রমণ এবং লজিস্টিক সহায়তায় দিতে সক্ষম। ভারত তাহলে কেন উদ্বেগের কারণ? ভারতের কেন? কারণ বগুড়ার যে ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। এখান থেকে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড দিয়ে এবং প্রায় 80 কিলোমিটারের মতো লম্বা, সেই ড্রোনের রেঞ্জের মধ্যে এই এলাকা আছে। ভারত মনে করছে চীনের কারিগরি সহায়তায় তৈরি এই ড্রোনগুলোর মাধ্যমে বাংলাদেশ সীমান্ত ভারতের অভ্যন্তরীণ সামরিক গতিবিধির ওপর চীন পুরো নজরদারি চালাতে পারে। ভারতের বিশ্লেষকদের মতে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে ভারতের যে কৌশলগত সুবিধা ছিল, এই ড্রোনের অনুপ্রবেশ তা বিঘ্নিত করবেই। বলা বাহুল্য, এই ড্রোন বাংলা সরকারের সহযোগিতায় সে দেশের সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছতেও দেরি হবে না। যারা বলছেন যে বাংলাদেশের অধিকার আছে নিজের দেশের মাটিতে যে কোনো শিল্প, যে কোনো কারখানা তৈরি করার সার্বভৌম অধিকার আছে তাদেরকে পাল্টা বলা যায়, এই অধিকার কোনো অধিকারই সার্বভৌম হয় না। আমি আমার বাড়িতে লাশ কাটা ঘর তৈরি করতে পারি না। আমার প্রতিবেশীদের আপত্তি করার অধিকার আছে এবং সেই আপত্তিকে তারা তাদের ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ ও প্রতিরোধের জায়গায় নিয়ে যেতেই পারে, আর ভারত সেটাই করছে। একবার প্রশ্ন করুন তো, 3 দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধের এই প্রস্তুতি করছে?
আপনাদের হয়তো একটু ইতিহাসের দিকে পেছন দিকে ফিরে তাকিয়ে খোঁজ করলে দেখতে পাবেন মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি বলেছিলেন আমাকে তো ভারত ঘিরে রেখে দিয়েছে, আমি কার সাথে যুদ্ধ করব, কারোর সাথে আমার যুদ্ধ করার দরকার নেই, আমার সামরিক বাহিনী নামমাত্র থাকলেই হলো, আমি আমার দেশকে সেই টাকা দিয়ে উন্নয়নের পথে নিয়ে যাব। তো সেই প্রশ্নটা এখন করা যায় যে তিন দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত করছে? আর একটা দিকে তো বেশিরভাগটাই আছে বঙ্গোপসাগর, নিশ্চয় পাকিস্তান বা চীনের বিরুদ্ধে নয়, ভারতের বিরুদ্ধে। সুতরাং ভারতকে এতদিনে বিষয়টা গুরুত্ব নিয়ে দেখতে হচ্ছে এবং দেখতে হবে। এবার সেটাই করতে চলেছে ভারত, এটাই বিশ্লেষকদের অনুমান। এবার শুধু অর্থনৈতিক অবরোধ বা কূটনৈতিক প্রতিবাদ করে বসে থাকবে না ভারত। এই যে একে একে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব রাস্তা, এর পেছনে আরো বড় উদ্দেশ্য আছে ভারতের। সেই উদ্দেশ্য নির্দিষ্ট কিছু এলাকায় ঝটিতি কোনো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, কিংবা তার চেয়ে বড় মাপের অপারেশন সিন্দুরের মতো আক্রমণ হতে পারে। শোনা যাচ্ছে অপারেশন সিন্দুরে ভারত জঙ্গি ঘাঁটিতে পাকিস্তানে আক্রমণ করলে আসিম মুনিরের সেনা তারা আবার প্রত্যাঘাত করে ভারতে এবং জঙ্গি ঘাঁটি তো ভারতে নেই, সুতরাং ভারতের অন্যান্য জায়গায় তারা আক্রমণ করতে আসে। তা বাংলাদেশেও নাকি পাকিস্তানের আসিম মুনিরের মতো মোহাম্মদ ইউনূসও নাকি প্রত্যাঘাতের কথা ভেবে রেখেছেন। এই ভেবে রাখাটা কি জানেন? এই ভেবে রাখাটা বলতে হবে বিনাশকালে বিপরীত বুদ্ধি। বলবেন কিনা ভেবে নিন, আপনার মতামত দিন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমেরিকার সঙ্গে যে আমাদের যে ট্রেড এগ্রিমেন্ট মানে যেটা আটকে আছে, সেটাতে ভারতবর্ষের একটাই মুশকিল হয়েছিল, সেটা হচ্ছে গার্মেন্টস। যে গার্মেন্টস আমাদের মানে আমেরিকায় রপ্তানি হতো, সেই গার্মেন্টসটা আমাদের বন্ধ হয়ে থাকায় এই গার্মেন্টস শিল্প নিয়ে ভারতবর্ষ কিন্তু খুব মানে চিন্তিত ছিল, যার জন্য তারা বিকল্প বাজার খুঁজছিল। এখন সেক্ষেত্রে রাশিয়া বলে দিয়েছিল যে আমাদের এখানে তোমাদের যা গার্মেন্টস আছে সমস্ত কিছু পাঠিয়ে দিও। কিন্তু একটা দেশের উপরে তো আর নির্ভর করা যায় না, বিভিন্ন দেশ দরকার হয়। তার মধ্যে আমেরিকা একটা বড় খরিদ্দার ছিল। আমেরিকার মতো খরিদ্দার যদি এখানে আটকে যায়, সেখানে তার দ্বিতীয় একটা বাজার খুঁজতে হবে। কারণ গার্মেন্টসের একটা বড় সমস্যা হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকানদের যে হাইট আছে, যে তার লম্বা চওড়া যাদের দেহ, সেই অনুযায়ী গার্মেন্টসগুলো তৈরি হয়। সেগুলো চীনে দিলেও কাজ হবে না, জাপানে দিলেও কাজ হবে না, রাশিয়ায় কিছু হয়ে যাবে। কিন্তু রাশিয়ার যে মানে উচ্চতা এবং আমেরিকানদের যে উচ্চতা, সেই উচ্চতায় খানিকটা এদিক ওদিক হয়ে থাকে। ফলে গার্মেন্টস পুরোটা হয়তো সাইজে রাশিয়ানদের কাছে কিছুটা ফিট হচ্ছে না। সেক্ষেত্রে ইন্ডিয়ার সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বিকল্প বাজার যখন খুঁজতে আরম্ভ করলো, খুঁজতে খুঁজতে ইউরোপিয়ান ইউনিয়ন এগিয়ে এলো। ইউরোপিয়ান এগিয়ে এসে তখন এখন গত কয়েকদিন আগে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখন ভারতবর্ষের সঙ্গে শুরু হলো, সেই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে গার্মেন্টসের ওই সমস্যাটা সম্পূর্ণভাবে মিটে গেছে। এখন 0% ট্যারিফে ভারতবর্ষ 2026 মার্চের মধ্যে যে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে, তাতে 2026 মধ্যে ভারতবর্ষ সেই গার্মেন্টস পুরো এখন মানে এতে ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো দেশ আছে সব দেশে পাঠাতে পারবে। 0% ট্যারিফ, কোনো কারো ট্যারিফের ব্যাপার নেই। এখন এই যে আমাদের সমস্যার সমাধান তো হলো, কিন্তু সমস্যা একটা বাড়লো একটা দেশে, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে। বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশ পুরোপুরি পরনির্ভরশীল। যেমন তুলা আমরা দিতাম, সে তুলা রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাবে এরপর, কারণ আমাদের নিজেদেরই এবার তুলো লাগবে। দ্বিতীয় হচ্ছে সেখানে কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, এই ঝামেলা টামেলার জন্য একে একে সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তৃতীয়ত হচ্ছে আমাদের এখান থেকে বিদ্যুৎ কমানো শুরু হয়ে গেছে। তার ফল আপনারা দেখতে পাচ্ছেন, এখন লোডশেডিং শুরু হয়ে গেছে এই সময় থেকেই, আর ভবিষ্যতে আরো হবে। আর বিদ্যুৎ বন্ধ করবে বলেই সমস্ত যত সরকারি কর্মচারী ছিল তাদেরকে ধীরে ধীরে সরকার ফিরিয়ে এনেছে। আদানিও বিদ্যুৎ কমিয়ে দিয়েছে এবং একটা হুমকি দিয়েছে যে বিদ্যুতের বিল যদি পুরো না মেটানো হয় তাহলে পরে আমরা বিদ্যুৎ পুরোপুরি কেটে দেবো। এখন বাংলাদেশের হাতে সেই অর্থ নেই যে পুরোপুরি $800 মিলিয়ন একেবারে আদানির ফিরিয়ে দেবে। তৃতীয় হচ্ছে যে সুতো, ভারতীয় সুতো যদি না যায়
তাহলে পরে মুশকিল আছে, মানে মানে গার্মেন্টস শিল্প চালানোই মুশকিল আছে। এবং চতুর্থ হচ্ছে ট্যারিফ। ইউরোপিয়ান ইউনিয়নে কতটা ট্যারিফ আছে না আছে আমি জানি না। এখন ভারতীয় শিল্পের যদি হয়, ওখানে এন্ট্রি হয়ে যায়, আর বাংলাদেশের সঙ্গে এখন ভারতের যা সম্পর্ক চলছে, তাহলে পরে ইউরোপিয়ান ইউনিয়ন এখন কিন্তু বাংলাদেশকে জায়গা দেবে না, কারণ ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করবে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেই ইউরোপের সঙ্গে ভারতের একটা সমস্যা দেখা দিতে পারে। ইউরোপ সেদিকে পা বাড়াবে না, যেহেতু আমেরিকা রয়েছে। কারণ এই যত কিছু হচ্ছে, ধরুন মানে ধন্যবাদটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প যদি এটা না করতেন, তাহলে পরে ইউরোপিয়ান ইউনিয়নও নিজেদের চিনতে পারতো না কি প্রকৃত বন্ধু কে শত্রু, আর আমরাও বিকল্প বাজারটা খুঁজে পেতাম না। এটা পুরোটাই ধন্যবাদ দেবেন একেবারে, মানে আমাদের দেশবাসীকে বলছি, পুরোটাই ধন্যবাদ দেবেন আমাদের ট্রাম্প বাবুকে, মালিককে। মালিক যদি এটা না করতো তাহলে পরে চোখ খুলতো না। এখন এই যে গার্মেন্টস যে শিল্পগুলো বাংলাদেশের রয়েছে, সেই শিল্পগুলো ওরা তো একটা হুমকি, আমি শুনেছি ওরা হুমকি দিয়েছে যে 1 ফেব্রুয়ারি থেকে তারা সমস্ত শিল্পগুলো বন্ধ করে দেবে, কারণ তারা আর চালাতে পারছে না। একদিকে তো শিল্পের 12টা বেজে গেছে, গার্মেন্টস শিল্পের 12টা বেজে গেছে, যে 40 বিলিয়ন মতো ডলার তাদের এক্সপোর্ট হতো। আমি বলছি না একেবারে মরে যাবে, সে কথা আমি বলছি না, তারা নিশ্চয়ই কিছুটা বেঁচে থাকবে। কিন্তু যদি বিদ্যুৎ না যায়, যদি তুলো না যায়, যদি সুতো হিসেবে কিছু না যায়, তাহলে পরে, আর যদি ফ্যাক্টরি না থাকে, তাহলে পরে এই শিল্পটা চলবে কি করে? সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানে গার্মেন্টস শিল্পের যেটা একমাত্র মানে রুজি রোজগারের জায়গা ছিল, বড় রুজি রোজগারের জায়গা ছিল, সেটা কিন্তু মানে ধ্বংস হতে পারে। এবার যদি ভারতবর্ষের একটা ওই যে আপনার পণ্য সরবরাহ নিয়ে একটা ঝামেলার ভেতরে চলছে, এইটা একটা যদি ফয়সালা হয়ে যায়, তাহলে পণ্য সরবরাহটা যদি বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায়, গার্মেন্টস শিল্প যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ একেবারে চারদিক দিয়ে কিন্তু মারা পড়ে যাবে। তার মধ্যে রয়েছে মানে আভ্যন্তরীণ যে যত ঝামেলা রয়েছে, যেমন হচ্ছে আপনার কি বলে নির্বাচন নিয়ে ঝামেলা। কালকে একটা জায়গায় কোথায় জামাত এবং বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং 200 জনের ওপরে নাকি আহত হয়েছে। আমি বলেছি নির্বাচন যত এগিয়ে আসবে তত কিন্তু ঝামেলা বাড়বে এবং হতাহতের সম্ভাবনা বাড়বে এবং একটা রক্তক্ষয়ী অবস্থা তৈরি হবে। সেটা কিন্তু বহু আগে থেকে বলে যাচ্ছি, তার আলামত এখন থেকেই আপনারা পাচ্ছেন। ফলে বাংলাদেশের চারদিকে যে একেবারে অন্ধকার, সেটা কিন্তু বাংলাদেশ সরকার, ইউনূস সরকার কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছে। কিন্তু এই শত্রুতা যেটা হলো, সেটা কিন্তু তার জন্য বাংলাদেশ কিন্তু ভারতবর্ষকে কোনো রকম দোষ দিতে পারবে না। এটা পুরো পায়ে পা লাগিয়ে আগ বাড়িয়ে এই ঝগড়াটা করেছে। যেমন আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নকে দোষ দিতে পারবে না ভারতবর্ষের সঙ্গে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য, যেমন ইউরোপিয়ান ইউনিয়নকে দোষ দিতে পারবে না, তেমনি বাংলাদেশও ভারতবর্ষকে দোষ দিতে পারবে না। এখন সেক্ষেত্রে বাংলাদেশের ভাগ্যে কিন্তু অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে। এবার যদি এর মধ্যে যদি খাদ্যপণ্য আর বিদ্যুৎটা যদি বন্ধ হয়ে যায়, আর ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরে রইলটা কি? এবার আপনারা বলুন বাংলাদেশের রইলটা কি? এবার আপনারা হয়তো স্বীকার কি অস্বীকার করবেন আমি জানি না, কিন্তু এই যে এফটিএ হয়েছে এবং 0% ট্যারিফে এফটিএটা হয়েছে গার্মেন্টস শিল্পের ওপরেতে ভারতবর্ষের সঙ্গে, সেখানে বাংলাদেশের কপালে যে একটা কষ্টের একটা মানে এই দেখা যাচ্ছে, মানে মানে কি বলবো, একটা কষ্টের আভাস দেখা যাচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছেন। এবং গার্মেন্টসের যে সমস্ত মানে পরিচালক যারা রয়েছেন, তারা আগে থেকেই বুঝে গেছেন, বুঝে গিয়েই তারা বলেছে যে 1 ফেব্রুয়ারি থেকে আমরা সমস্ত শিল্প আর চালাতে পারবো না, আমরা বন্ধ করে দেবো। এবার তাহলে সরকার কি করবে? এবার সরকার ঠিক করুক। এবং যদি শিল্পগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে সমস্ত বেসরকারি যে সমস্ত কর্মী ওখানে সিইও ফিইও পর্যায়ে রয়েছে, যারা কোম্পানি চালায়, তারা ওখান থেকে ফিরে চলে আসবে। এখানে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে তাদের এখানে জয়েন করবে, তারা নিশ্চয়ই ভেতরে যোগাযোগ করছে। যখনই যোগাযোগ তাদের কমপ্লিট হয়ে যাবে, তারা ওখান থেকে ফিরে চলে আসবে। কারণ তার যদি বিদেশি কোম্পানি বন্ধ হয়ে যায়, তারা থেকেই করবে। একই তো ল অ্যান্ড অর্ডারের অবস্থা, ভবিষ্যতে কি হবে তাও বলা যায় না। আরো সংঘর্ষ আরো বাড়বে, যতদিন আসবে তত নির্বাচনের তত সংঘর্ষের উত্তাপ বাড়বে।
এখন সেক্ষেত্রে বাংলাদেশ আরো অশান্ত হবে। মোটামুটি এই যে এফটিএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়ার মধ্যে যে চুক্তিটা হলো, এফটিএটা হলো, সেটা কিন্তু বাংলাদেশকে বড় রকমের ধাক্কা দিল, এটুকু বলা যায়।